একদিনে নতুন আক্রান্ত ছাড়ালো ১,০০০-এর কোটা। শেষ ২৪ ঘন্টায় ৭,২০৮ জনের নমুনা পরীক্ষায় ১,০৩৪ জনের শরীরেই মিলেছে করোনা ভাইরাসের অস্তিত্ব। মারা গেছেন আরও ১১ জন। স্বাস্থ্য বিভাগের হিসেব ১৫,৬৯১ জন মানুষ এখন দেশে করোনা আক্রান্ত। বাড়ছে পরীক্ষার পরিধি, একই সঙ্গে পাওয়া যাচ্ছে নতুন সংক্রমিতদের। সুস্থ হয়েছেন এ যাবৎ ২,৯০২ জন। আইসোলেশনে আছেন ২,২৩৬ জন। কোভিড-১৯-এর শ্বাসকষ্ট নিয়ে গেল একদিনে সেখানে যোগ হয়েছেন আরও ১৮৩ জন। নিজের সুস্থতার দায়িত্ব নিজেকেই নেয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ বাংলাদেশ এখন কোভিড সংক্রমণের চতুর্থ ধাপে। হাতে হাতে ছড়াচ্ছে ভাইরাস, ওদিকে লকডাউনও শিথিলের দিকে। আরও ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ার শঙ্কা। যারা ভুগছেন বা ভুগতে পারেন বলে খানিক সন্দেহ, কি করবেন তারা? দর্শক, আমরা আছি আপনার পাশে করোনা সেল নিয়ে। আপনার প্রশ্নের সরাসরি উত্তর দেবেন একজন বিশেষজ্ঞ ডাক্তার। পরামর্শ পেতে সরাসরি ফোন করুন 02-9824-052 এই নম্বরে। টিভি সেটের পাশাপাশি ফেসবুকেও যুক্ত থাকতে পারবেন প্রতিদিন দুপুর 3:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। আর আজ আমাদের সাথে আছেন ডাক্তার শেখ মইনুল খোকন, প্রেসিডেন্ট হিউম্যানিট বাংলাদেশ এবং রেজিস্ট্রার কিডনি ফাউন্ডেশন হাসপাতাল। ডাক্তার খোকন, আপনাকে স্বাগত করোনা সেলে। আমরা প্রথমেই একটি প্রশ্নে যেতে চাই, সেটি হচ্ছে মৃতের হার এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছি 1.53%, সেখানে সুস্থতার হার 18 যদি বলা যায়। সেক্ষেত্রে ভয়টা আসলে কিসের? কেন আমরা ভয় পাচ্ছি, আর ভয় পাওয়ার কি বাস্তবতা আছে কিনা? প্রশ্নটা আসলে চমৎকার। আমরা পুরো বিশ্বের সিনারিও যদি দেখি, পুরো বিশ্ব চেষ্টা করেছে তাদের জনগণকে সবচেয়ে বড় যে জিনিসটা সচেতন করার। আমরা যদি হোম কোয়ারেন্টাইন মেনটেন না করি, আমরা যদি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন না করি, আমরা যদি হ্যান্ড যে হাইজিন মেনটেন করার কথা সেটা যদি আমরা মেনটেন না করি, তাহলে কিন্তু এই সংখ্যা, আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বেড়েই যাবে। আমাদের সরকার, স্বাস্থ্য বিভাগ বরাবরই বলে আসছে যে আপনারা হোম কোয়ারেন্টাইন মেনটেন করুন, আপনারা অপ্রয়োজনে বাসার বাইরে যাবেন না, আপনারা বারবার হাত ধোন এবং আপনারা মাস্ক ব্যবহার করেন। এরকম অনেকগুলো সচেতন করার চেষ্টা করেছে, কিন্তু আমরা যারা সাধারণ জনগণ, তারাই এই যে নিয়ম কানুন বা এই যে উপদেশ সেটা মানেনি বলেই এই আক্রান্তের সংখ্যাটা বাড়ছে। এবং আমরা যদি না মানি, এই আক্রান্তের সংখ্যা বেড়েই চলবে। এটা সরকার নয়, যে কেউ চাইলেও কমাতে পারবে না যদি না আমরা সচেতন না হই। এবং বিশ্বব্যাপী এই আক্রান্তের হার বরাবরই যতদিন গিয়েছে তত বেড়েছে, পিক হওয়া পর্যন্ত বেড়েছে, তারপর আস্তে আস্তে কমেছে। এবং মৃত্যুর হার পৃথিবীর সব দেশেই কম থাকে, আক্রান্তের হার পৃথিবীর সব দেশেই বেশি থাকে। যে দেশের মানুষ যত বেশি সচেতন, সে দেশের মানুষের সংক্রমণের হার তত। তার মানে আমাদের দেশে সংক্রমণ বাড়ছে, তার মানে আমাদের দেশের মানুষ সচেতন নয়। এখনো যদি আমরা সচেতনতা মেনে চলি, সচেতন হই, তাহলে এই সংক্রমণের হারটা আমার মনে হয় কমানো সম্ভব। আর কিভাবে মানুষজন সচেতন হবেন, এর কোনো সহজ উপায় আছে কিনা, এই ব্যাপারটা আমরা জানবো। তার আগে দর্শকের একটি প্রশ্ন নিতে চাই। আমাদের সঙ্গে ঢাকা থেকে আছেন পপি, আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে যে সবগুলো আমরা ধুতে পারি না, যেমন ধনেপাতা, অন্য যে সবজি যেগুলো ধোয়া যায় না, ওগুলোর মধ্যে কতক্ষণ এই জীবাণুটা বেঁচে থাকতে পারে বা কতক্ষণ পর এটা আমরা ব্যবহার করতে পারবো? ধন্যবাদ দর্শক। আপনার প্রশ্নটি হলো যে শাকসবজি কিভাবে আপনি স্বাস্থ্যকর করে খাবেন, কিভাবে সংক্রমণ হবে না। এই বিষয়ে বিশ্বব্যাপী আমরা অনেকগুলো ডাটা দেখেছি, অনেকগুলো তথ্যপাত্র দেখেছি, অনেকগুলো বিশ্লেষণ দেখেছি। বিষয়টা হলো যে আপনি ডাটা শাক বা যেগুলো বা যত শাকের কথা বলা হচ্ছে, রান্না বান্না করার সময় এটি প্রায় 100°C তাপমাত্রায় ফুটে, এবং 100°C তাপমাত্রা 70°C উপরে যদি আপনি তাপমাত্রায় কোনো রান্না বান্না করেন, এতে করোনা ভাইরাস ধ্বংস হয়ে যায়। সুতরাং শাকসবজি খাওয়ার ক্ষেত্রে আমরা বলবো যে যেসব শাকসবজি রান্না করা যায় এগুলো 70°C তাপমাত্রার উপরে। আমরা সাধারণত 100°C তাপমাত্রায় রান্না বান্না করি, এতে করে জীবাণু ধ্বংস হয়ে যায়। এবং যেসব বললেন যেগুলো আমরা রান্না করে খাই না, মনে করেন সালাদে ব্যবহার করছি কিংবা একদম রান্না না করে খাচ্ছি, সেসবের ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনি একটু গরম পানি হালকা কুসুম গরম পানি দিয়ে একটু ধুয়ে নিলেন। আর যখন আপনি এগুলো আনবেন, আনার পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যদি পানিতে রাখা যায় তাহলে পানিতে রাখলেন, তারপরে কুসুম গরম পানি দিয়ে একটু ধুয়ে নিলেন। এই ছোটখাটো জিনিসগুলো মানলেই আমার মনে হয় যে শাকসবজি আপনি খেতেও পারবেন, কারণ শাকসবজি সুস্থ থাকার জন্য জরুরি। কিন্তু শাকসবজি যাতে জীবাণু মুক্ত হয় সেটা অবশ্যই একটা জরুরি বিষয়।
ডাক্তার খোকন, একটি বিষয় যেমন হচ্ছে যে আপনাদের অর্গানাইজেশন থেকেও আপনারা দরিদ্র যারা মানুষজন রয়েছেন, এমনকি মধ্যবিত্তদেরও আপনারা হেল্প করে যাচ্ছেন শুরু থেকেই এই অবস্থায়। সেই জায়গায় হচ্ছে আসলে বাস্তবে যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা কেমনভাবে চলছে, সেই আপনাদের যে নির্দেশনাগুলো রয়েছে, সরকারি যে নির্দেশনাগুলো রয়েছে, আমরা সবসময় বলছি মানুষজন মানছেন না, আসলে মানছেন না নাকি মানার কোনোভাবে সম্ভব হচ্ছে না? এই বিষয়টা আসলে কয়েকটা বিষয় আসলে এটার সাথে জড়িত। আমাদের মতো দেশের আসলে মানুষকে যারা প্রতিদিন জীবিকা নির্বাহের জন্য বাসার বাইরে যেতে হয়, একটা বিশাল সংখ্যক মানুষ যেখানে আসলে বিভিন্ন ধরনের শ্রম কাজের সাথে যুক্ত। এদেরকে আসলে আমাদেরকে একটা নির্দেশনা তৈরি করতে হবে এবং সেই নির্দেশনাটা মেইনটেইন করতে হবে আমাদের যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যাদের নিজেদের জায়গা থেকে একটু আন্তরিকতা প্রদর্শন করলেই শ্রমিক ভাই বোনেরা বা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত বা শ্রমজীবী মানুষের আক্রান্ত হওয়া থেকে রক্ষা পেতে পারে। যেমন আমরা বারবারই একটা কথা বলা হচ্ছে যে সীমিত আকারে খোলা হবে, বারবারই বলছে হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে বা স্বাস্থ্য নিয়ম মেনে কারখানা খোলা হবে। এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে কিন্তু যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং যাদের পক্ষে করা সম্ভব। দেখুন, আমাদের যারা শ্রমিক, আমাদের যারা আজকে নিম্ন মধ্যবিত্ত বা শ্রমজীবী মানুষ, এদেরকে আমরা যেভাবেই গাইড করার চেষ্টা করব তারা সেভাবেই গাইডেড হবে। এবং দরিদ্র জনগোষ্ঠীকে আমরা যদি একটু বোঝানোর চেষ্টা করি, আমরা যেমন কল্যাণপুর বস্তিতে একটা কাজ করছিলাম এবং আমাদের একটা বাস্তব অভিজ্ঞতা হলো যে আমরা যখন ওনাদেরকে বলছিলাম যে আপনারা যদি বাসায় থাকেন, আপনারা যদি হাসি কাশি বা স্বাস্থ্য নিয়ম মেনে চলেন, তাহলে আমরা খাবার সামগ্রী আপনাদের পৌঁছে দিব। এতে আমরা চমৎকার একটি রেসপন্স পেয়েছি। ওরা ঠিকই বাসায় থাকছে, যদি কারো হাসি কাশি জ্বর হচ্ছে বা যদি কোনো স্বাস্থ্য বিষয়ে কোনো সমস্যা দেখা দেয়, সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। আমরা এনাদেরকে মাস্ক দিয়েছি, এরা মাস্ক পরার চেষ্টা করছে। আমার মনে হয় যে সবাই আন্তরিক, জাস্ট আমাদের সবাইকে একটু কোঅর্ডিনেট করতে হবে। তাহলে আমার মনে হয় যে এই সংক্রমণের হারও কমানো সম্ভব এবং মানুষকে অ্যাওয়্যার করাও সম্ভব। ওকে, অর্থাৎ আপনাদের অভিজ্ঞতায় মানুষকে আন্তরিক করাটাও আসলে সম্ভব। আমাদের সঙ্গে রয়েছে যে টেলিফোনে আমাদের দর্শক আছেন। সোহাগ, আপনার প্রশ্নটি করুন। ঝিনাইদহ থেকে বলছিলাম, আমার দীর্ঘদিন যাবৎ গলায় কফ জমে থাকে, কাশি দিলে শুকনা কাশি বের হয় এবং বিশেষ করে রাত্রে ঘুমানোর পরে এটা বেশি হয়, সকালবেলা বেশি দেখা যায়। কাশির সাথে জ্বর আছে কিনা প্রিয় না, দর্শক? আপনার জ্বর জ্বর নাই বা জ্বর ঠান্ডা আদার্স অন্য কিছু নাই, কিন্তু কফ বেশি। তার মানে আপনার এই সমস্যা দীর্ঘদিনের। দীর্ঘদিন বলতে 3 মাস। আমি নাকের নসল ড্রপ ব্যবহার করি আমার কানের সমস্যার কারণে, সেখান থেকে বেশি 3 মাস যাবত এরকম, 2 মাস থেকে 3 মাস এরকম। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। এটি আসলে একটি কমন প্রশ্ন। যারা আগে থেকে হাসি কাশিতে ভোগেন, যারা আগে থেকে অ্যালার্জির সমস্যা আছে, তারা এই সময় আসলে কতটা ভয় পাবেন। আমি যদি আপনাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, যিনি আগে থেকে অ্যালার্জি বা যারা আগে থেকে ফ্লু আছে, যার হাঁচি কাশি জ্বর, মানে জ্বরটা ভিন্ন কথা, হাঁচি কাশি যার আগে থেকেই আছে, তাকে এই সময় দেখতে হবে যে আসলে তিনি কি আগের তুলনায় বেশি কাটছেন কিনা, ভয় পেয়ে কাটছেন না ওনার অটোমেটিক্যালি হচ্ছে। যদি আপনি আগে থেকে যদি কারো অ্যালার্জির সমস্যা থাকে, তাহলে আমরা জানি যে এই ক্ষেত্রে কারণ অ্যালার্জি সমস্যাটা কখনোই নির্মূল করা যায় না, এটিকে আসলে সবসময় কন্ট্রোল করে রাখতে হয়। হ্যাঁ, আমরা পরিমিত আকারে বা নির্দিষ্ট ডোজে অ্যান্টিহিস্টামিন খেতে হয়। আমার মনে হয় উনি যেহেতু অনেকদিন থেকেই ভুগছেন এবং একটু কাশি আছে বা একটু কফ বের হচ্ছে বললেন, আমার মনে হয় যে উনি একটু যদি অ্যান্টিহিস্টামিন জাতীয় কোনো ওষুধ খান, যেহেতু আসলে কোনো সুনির্দিষ্ট গ্রুপের সুনির্দিষ্ট ব্র্যান্ডের ওষুধের নাম বলাটা ঠিক হবে না, আমি বলবো যে আপনি ফেক্সোফেনাডিন 120 মিলিগ্রাম করে খেতে পারেন রাতে একটা করে। এবং যেসব বিষয়ে আপনার অ্যালার্জি হয়, মাথায় রাখতে হবে আপনার এই যে কফ বা আপনার এই যে কাশি, এটা প্রভোকেশন ফ্যাক্টর বা এটা আপনাকে বাড়াচ্ছে আপনার অ্যালার্জির থেকে যেটা ছিল। আপনাকে করতে হবে যে কোন অ্যালার্জিটা আপনার এই জিনিসটাকে বাড়াচ্ছে বা কোনটার কারণে আপনার এই সমস্যাটা বাড়ছে, সেটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেটাকে আপনি চেষ্টা করতে হবে সেটা থেকে আপনি কিভাবে দূরে থাকতে পারেন। অনেকের অ্যালার্জি হয় আপনার ধুলাবালি থেকে, আপনাকে চেষ্টা করতে হবে ধুলাবালি থেকে দূরে থাকার জন্য। অনেকের কোল্ড অ্যালার্জি হয় বা ঠান্ডা লাগলে এটা বাড়ে, তাদেরকে একটু অ্যাভয়েড করতে হবে। অনেকের বিভিন্ন রকম খাওয়ারে হয়, তাকে সেটা অ্যাভয়েড করতে হবে। অনেক নারীর গোল্ডে হয়, অনেক নারীর বিভিন্ন কসমেটিক্সে হয়, ওনাকে চেষ্টা করতে হবে সেই কসমেটিক্স গুলা থেকে এই মুহূর্তে দূরে থাকার জন্য। কারণ হলো দেখেন, সামান্য এই কাশি বা এই সমস্যাটা যদি অন্যান্য বছর অন্যান্য সময় হতো, তাহলে আমরা এত ভয় পেতাম না। এখন হয়তোবা আমরা সেই আগের সমস্যাটাই হচ্ছে, কিন্তু করোনাকালীন এই দুর্যোগের সময় একই সমস্যাকে আমরা খুবই ভয় পাই। প্রিয় দর্শক, আপনাকে যে সকল সমস্যা
যে যেসব অ্যালার্জি, যে সকল সমস্যাটা আপনার অ্যালার্জিকে বাড়িয়ে দিচ্ছে বা আপনার কাশিকে বাড়িয়ে দিচ্ছে, আপনার কফকে বাড়িয়ে দিচ্ছে, আপনাকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। এবং আমরা মনে করি যে এতে আপনার ভালো রিলিফ হবে। আমাদের সঙ্গে টেলিফোনে দিনাজপুর থেকে আছেন সৌরভ। সৌরভ, আপনার প্রশ্নটি করুন। সৌরভের সঙ্গে সংযোগটি আমাদের বিচ্ছিন্ন। একটি বিষয় জানতে চাই মিস্টার খোকন, সেটি হচ্ছে এক হচ্ছে বাংলাদেশে রেমডেসিভির উৎপন্ন হওয়ার কথাও যেটা আমরা শুনতে পেরেছি। আরেকটি হচ্ছে বাংলাদেশে যে ভাইরাস, সেই ভাইরাসের জেনোম এখন পর্যন্ত গবেষণায় রয়েছে কিনা সেই বিষয়টিও পর্যন্ত কিন্তু জানা নেই। সেই ক্ষেত্রে বাংলাদেশে কোনো ধরনের প্রতিষেধক অ্যাপ্লাই করার ক্ষেত্রে কোনো বাধা আছে কিনা? আমরা একটু এই পয়সায় একটু দীর্ঘ সময় কথা বলতে হবে, আমি একটু সময় নিয়ে নিচ্ছি। প্রথম কথা হলো আপনি যেটা বললেন যে জিনোম নিয়ে, করোনা ভাইরাস, সার্স করোনা ভাইরাস যেটা আমরা সিভিয়ার একুট রেসপিরেটরি করোনা ভাইরাস, এটি টোটাল 60টি সদস্য রয়েছে এই ফ্যামিলিতে। সার্স করোনা ভাইরাস 1, সার্স করোনা ভাইরাস 2, মার্স, SKU1 229E, OC4, OC43 এবং NL63। এর মধ্যে মজার বিষয় হলো কমন কোল্ড কিন্তু করছে SKU1 229E, NL63 এগুলা। এরা কিন্তু এত জনপ্রিয় নয় যতটা জনপ্রিয় সার্স করোনা ভাইরাস 2। তো এখন পর্যন্ত বলা হচ্ছে যে সার্স করোনা ভাইরাস 2 এবং সার্স করোনা ভাইরাস 1 এবং মার্স এগুলোই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষকে ভুগিয়েছে, কিন্তু সবচেয়ে বেশি ভুগিয়েছে করোনা ভাইরাস 2, যেটা আমরা আলোচনা করছিলাম। 2002 সালে যখন সার্স করোনা ভাইরাস 1 হয়, তখন সেটি 8 মাসে পৃথিবীর 33টি দেশে মাত্র 8,000 মানুষকে সংক্রমিত করেছিল এবং এতে মৃত্যু হার ছিল 10%। এটি ছিল বিপজ্জনক বিষয়। কিন্তু সার্স করোনা ভাইরাস 2, যেটাকে আমরা বলছিলাম যে সিভিয়ার একুট রেসপিরেটরি করোনা ভাইরাস 2, যেটা 2019 সালের ডিসেম্বরে শুরু হয় চায়নাতে, সেটি 2020 সালের জানুয়ারি মাসেই পৃথিবীতে আক্রান্ত করেছে 7,000 মানুষকে, ফেব্রুয়ারি মাসে করেছে 80,000 মানুষকে। 2 মাসে মৃত্যুর হার ছিল মাত্র 3,000। এখন পৃথিবীর প্রায় 180টি দেশে 40 লক্ষের মানুষ বেশি আক্রান্ত। তার মানে হলো আপনি যদি দেখেন যে সার্স করোনা ভাইরাস 1 এবং সার্স করোনা ভাইরাস 2 এর মধ্যে একটা বেসিক যে পার্থক্য, সেটি হলো সার্স করোনা ভাইরাস 1 ছিল এটি খুবই বিপজ্জনক, সেটাতে মৃত্যু হার অনেক বেশি ছিল, সেটাতে সংক্রমণের হার কম ছিল। কিন্তু সার্স করোনা ভাইরাস 2 যেটি এখন চলছে, এতে সংক্রমণের হার অনেক বেশি, কিন্তু এতে মৃত্যু হার কম। এখন প্রতিষেধকের বিষয়ে আপনি যেটি বলছিলেন যে রেমডেসিভিরের কথা, পৃথিবীতে এখন পর্যন্ত, আমি যদি আমেরিকার কথা বলি, আমেরিকাতে প্রায় এখন পর্যন্ত 10টি ড্রাগস ট্রায়ালে যাচ্ছে। এখন এই ওষুধগুলো কিন্তু নতুন করে হয়নি। এই যে রেমডেসিভিরের কথা বলছেন, রেমডেসিভির ইবোলাতে প্রথম ব্যবহার হয়। ইবোলা এবং করোনা ভাইরাস দুটি আরএনএ ভাইরাস। ইবোলাতে যখন বাংলাদেশের পার্সপেক্টিভে যেই রেমডেসিভির বানানো হয়েছে সেটি কাজ করবে কিনা? হ্যাঁ, প্রশ্নটি, রেমডেসিভির ইবোলা ভাইরাসে যখন ব্যবহার করা হয় তখন ভালো আউটকাম পেয়েছে, এবং ইবোলা ভাইরাস এবং করোনা ভাইরাস যেহেতু আরএনএ ভাইরাস, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস, এবং এটাতে অলরেডি পৃথিবীতে 8টি ট্রায়াল চলছে। এর মধ্যে 2টি অলরেডি ডিসকার্ডেড বা 2টি ডিসকন্টিনিউ করা হয়েছে। এবং আমরা যদি বলি মানুষকে, আমরা এখন করোনা ভাইরাস নিয়ে মানুষ এত আতঙ্কিত, এত ভীত সন্ত্রস্ত, মানুষ যদি কোথাও একটু আলো দেখছে, সে আলোকে অনেক বেশি মনে করছে। তো রেমডেসিভির নিয়ে এখন পর্যন্ত আসলে রেমডেসিভিরের আউটকাম হলো যারা হসপিটালাইজ ভর্তি, তাদেরকে দেখা গেল যে রেমডেসিভির ব্যবহার করার ফলে এরা 11 দিনের মধ্যেই বাসায় যেতে পারছে, মানে হলো আউটকামটা ভালো হচ্ছে একটু। রেমডেসিভির মূলত কি করে? রেমডেসিভির মূলত যে ভাইরাল রেপ্লিকেশন যেটা সেলের ভিতরে, সেটাকে কমিয়ে দেয় বা সেটাকে বন্ধ করে দেয়। তো রেমডেসিভির যাদেরকে দেওয়া হচ্ছে এবং যাদেরকে দেওয়া হয় না, এদের পার্থক্য করলে খুব বেশি পার্থক্য পাওয়া যাবে না। কিন্তু আমরা তো আশাবাদী হতে, সবাই আশাবাদী হতেই চাই, আশাবাদী হতে। অর্থাৎ সেক্ষেত্রে আপনারা যারা চিকিৎসার সঙ্গে জড়িত রয়েছেন তাদের আসলে কিভাবে চিকিৎসা চলছে, কোন কোন ওষুধের মাধ্যমে চলছে, এখন পর্যন্ত কি কি ফল পাওয়া গেল, এই বিষয়গুলো সম্পর্কে জানবো। ডাক্তার খোকন, আপনি থাকবেন আমাদের সঙ্গে। আমরা একটা বিরতিতে যাচ্ছি, করোনা সেল থেকে ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আবারও স্বাগত করোনা সেলে। আজ আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার শেখ মইনুল খোকন, প্রেসিডেন্ট হিউম্যানিট বাংলাদেশ এবং রেজিস্ট্রার কিডনি ফাউন্ডেশন হাসপাতাল। আপনাকে আবারও স্বাগত। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন টেলিফোনে, মিঠু ঢাকা থেকে।
আপনার প্রশ্নটি করবেন। স্যার, আমার মা মিরপুর থাকে, আমি বাসাবো থাকি। তো আমার মায়ের দীর্ঘদিন থেকে 5-7 বছর থেকে একটু হাঁপানি সমস্যা আছে, শ্বাসকষ্টে। তো যখন করোনা এই মানে ভাইরাসটা দেশে আসছে, তখন উনি সুস্থ ছিল, কিন্তু বেশ কিছুদিন থেকে উনি শ্বাসকষ্টটা মানে আগের মতোই মাঝে মধ্যে রাতে বাড়ে। কিন্তু আমরা তো কোনো হসপিটাল নিতে পারতেছি না, কোনো জায়গায় নিতে পারতেছি না ভয়ে। এখন আমরা বাসায় এটার জন্য কি চিকিৎসা দিতে পারি? আছে সেটা হলো, এর মধ্যে উনি কি গত 14 দিনে বাইরে গিয়েছেন কিনা? না না, উনি বাসা থেকে বের হতে পারেন, ওনার পায়ের সমস্যা, উনি সব সর্বক্ষণ বাসায় থাকতে হয় একটা রুমে। পরিবারে যারা রয়েছে, তারা যারা ওনার সংস্পর্শে আসেন, তারা কেউ কি বাসার বাইরে যাচ্ছেন কিনা এবং এসে ওনার সাথে সংস্পর্শে বা ওনার কাছাকাছি হয়েছেন কিনা? না না, ওই এলাকা তো অনেক আগ থেকেই বন্ধ, আর গার্মেন্টস বন্ধ থাকার কারণে বাইং হাউস গুলো বন্ধ হওয়ার পর থেকে তো কেউ আর বের হচ্ছে না। 3-4 মাস, 2 মাস থেকে তো ফ্যাক্টরিটা বন্ধ, যার কারণে আমরা কেউ বাসা থেকে বের হচ্ছি না। তার মানে হলো যে ওনার আগে যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা এখন একটু বেড়েছে। তো আমরা যদি একটু বলি যে শ্বাসকষ্ট সবসময় থাকে, এটা কখনো বাড়ে আবার কখনো অনেক বেশি বেড়ে যায় আর কি। এটা অনেকগুলা বিষয়ের সাথে জড়িত। যেমন আমরা যদি কোনো কারণে প্যানিক হয়ে যাই, তখন কিন্তু শ্বাসকষ্টটা বাড়ে। এবং আমরা অনেক সময় দেখা গিয়েছে যে যেসব বিষয়ে আমরা আতঙ্কগ্রস্ত হই, এতে শ্বাসকষ্ট বাড়ে। তবে যাদের আগে থেকেই অ্যাজমা সমস্যা আছে, যদি তার জ্বর না থাকে, তার যদি শ্বাসকষ্ট, একটা বিষয় রয়েছে যে আপনারা অনেকেই জানেন যে বাসায় একটি ছোট যন্ত্র রাখা যায়, পালস অক্সিমিটার। যদি পালস অক্সিমিটারে দেখা যায় যে রক্তে অক্সিজেনের পরিমাণ 90% নিচে নেমে গিয়েছে, তাহলে তাকে হসপিটালে নেওয়ার দরকার আছে, অন্যথায় নেওয়ার দরকার নেই। উনি যদি শ্বাসকষ্টের জন্য কোনো ইনহেলার ব্যবহার করে থাকে আগে, তাহলে সেটা এখন উনি ব্যবহার করতে পারে। তবে যেটি করতে পারে উনি এই সময়ে, ডক্সোপাইলিন নামে একটি ওষুধ বাজারে পাওয়া যায়। এটা 200 মিলিগ্রামের হয়, আবার 400 মিলিগ্রামের হয়। উনি চাইলে 200 মিলিগ্রাম করে দিনে 2 বার খেতে পারে, অথবা 400 মিলিগ্রাম করে দিনে 1 বার খেতে পারে। তবে এটা নিয়ে ভীত সন্ত্রস্ত হওয়ার দরকার নেই। যদি ওনার শ্বাসকষ্ট বেশি বেড়ে যায় এবং আপনার যদি এটা আশা করছি মিঠু তার উত্তরটি পেয়ে গেছেন। আমরা আরেকটা ফোন নিতে চাই। জসিম আছেন সাতক্ষীরা থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জসিম, আপনার প্রশ্নটি করুন। আমি সাতক্ষীরা থেকে বলছিলাম, জসিমউদ্দিন। আমার এই ইএসআর বেড়ে গেছে 110। ইএসআর? জি জি, ইএসআর। তো তার কারণে আমার একটু গায়ে তাপ হচ্ছে। জি, ইএসআর 110। জি জি। আপনার টোটাল কাউন্ট কত? ডব্লিউবিসি কাউন্ট কি আমাকে বলতে পারবেন রিপোর্টের? না, ওটা আপাতত বলতে পারছি না। আসলে ইএসআর 110 বা ইএসআর 110, তার মানে ডাক্তার মইনুল খোকন, আপনি থাকবেন আমাদের সঙ্গে, আমরা এই প্রশ্নের উত্তরটিতে ফিরবো। তবে তার আগে আমরা যমুনা টেলিভিশনের টিভির পর্দা থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আমরা ফিরবো কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠানটি নিয়ে যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে। ফোনে আপনি সরাসরি বিশেষজ্ঞ ডাক্তারকে প্রশ্ন করতে পারবেন 98240552 এই নম্বরে। এছাড়াও ফেসবুক কমেন্টে জানাতে পারবেন করোনা নিয়ে আপনার জিজ্ঞাসা। যুক্ত থাকুন Facebook/যমুনা টেলিভিশন এই পেজে। দর্শক, আবারও স্বাগত। দেখছেন করোনা সেল। আজ আমাদের সাথে আছেন ডাক্তার শেখ মইনুল খোকন, প্রেসিডেন্ট হিউম্যান এইড বাংলাদেশ এবং রেজিস্ট্রার কিডনি ফাউন্ডেশন হাসপাতাল। ডাক্তার খোকন, আবারও ফিরে এলাম আপনার কাছে। আমাদের সঙ্গে সাতক্ষীরা থেকে জসিম, তিনি যে প্রশ্নটি করেছিলেন ইএসআর 110-এর উপর, এই উত্তরটি আপনি দিচ্ছিলেন। হ্যাঁ জনাব জসিম, আপনি যেটা বলছেন যে ইএসআর 110, তার মানে হলো আপনার একটি ইনফেকশন রয়েছে, যেটি খুবই গুরুত্বপূর্ণ আর কি, সিগনিফিকেন্ট আমরা বলে থাকি। তো আপনি পুরো রিপোর্টটা যদি আমাদেরকে শেয়ার করতে পারেন চাইলে আমাদের সাথে, বা যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে যদি আপনি ওই ছবিটা উঠিয়ে কমেন্টে দেন, আমরা তাহলে পরে চেষ্টা করবো আমি ওখানে গিয়ে উত্তর লিখে দেওয়ার জন্য। কারণ শুধুমাত্র ইএসআর, ইরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, শুধু এটি দিয়ে বলা খুবই কঠিন যে আপনার আর আসলে কি ধরনের সমস্যা। তবে একটু বলে রাখি, সিবিসি রিপোর্ট যেটি বললেন, কমপ্লিট ব্লাড কাউন্টের যে ইএসআর এর রিপোর্টটি বললেন, তো এটি আমরা সাধারণত বলি যে সাধারণত যদি ভাইরাল ইনফেকশন হয় তাহলে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হয়। তবে
করোনা ভাইরাসের ক্ষেত্রে যেটি হয়, আপনি দেখবেন যে লিম্ফোসাইট কাউন্ট কিছুটা কমে গিয়েছে, এবং আপনি যদি সিআরপি করান, হ্যাঁ, সিআরপি যদি করান তাহলে দেখবেন যে সিআরপিটা বেড়ে গিয়েছে। আপনি যদি প্রোক্যালসিটিনিন লেভেলটা করান দেখবেন যে সেটা কমে গিয়েছে। আপনি যদি চেস্ট এক্সরে করেন দেখবেন যে বায়োলেটার ফেরিফেরাল লোয়ার জোনের ওপাসিটি থাকে। এরকম আরো অনেকগুলো জিনিস আছে যেগুলো দিয়ে আমরা গেস করতে পারি যে এটা হয় দ্যাট ইট ইজ করোনা পজিটিভ অর নট। আচ্ছা, ডাক্তার খোকন, একটি বিষয়, যেমন কিডনি থেকে একটি প্রশ্ন করি। কিডনি বিকল হচ্ছে, সেটা কেন? করোনা ভাইরাসের সঙ্গে কিডনির যোগাযোগটা কতটুকু? এটা একটি দেখুন, এখন পর্যন্ত করোনা ভাইরাস নিয়ে যতগুলো আলোচনা হচ্ছে সবগুলো হাইপোথেসিস, সবগুলো ট্রায়াল বেসড, কোনোটার এখন পর্যন্ত শতভাগ বিশ্লেষণ, শতভাগ এক্সপ্লেনেশন নেই। তবু যেটি বলছে মেডিকেল সায়েন্সের ভাষায় যে ফটোসাইট নামে একটি জিনিস রয়েছে কিডনিতে স্ট্রাকচারে, সেটি আক্রান্ত হচ্ছে, এবং সেপটিক শক বা সেপসিস, যেটাকে আমরা বলবো যে অতিমাত্রায় ইনফেকশন রক্তে ছড়িয়ে গিয়ে সেটি যখন কিডনি যে সেটিকে নেক্রোসিস, আমরা এটাকে বলবো যে নষ্ট, সেই একিউট টিউবুলার নেক্রোসিস ডিউ টু সেপসিস অর সেপটিক শক, মেডিকেল সায়েন্সের ভাষায় আমি এটা যদি বলি, বা অতিমাত্রা ইনফেকশনের কারণে কিডনিতে আক্রান্ত হয়ে কিডনি বিকল হতে পারে, এবং অনেক সময় এইসব রোগীদের ডায়ালাইসিসেরও প্রয়োজন হয়। মিস্টার খোকন, আমাদের সঙ্গে ফেসবুক থেকে আছেন সুজন খান। তিনি জানতে চান, যদি কেউ করোনা পজিটিভ রোগীর সংস্পর্শে আসে তাহলে তার কি করতে হবে? অনেকেই জানতে চান যে কোনো ওষুধ খেতে হবে কিনা আগে ভাগে। এক চমৎকার কোশ্চেন, যে দেখুন আমাদের যে পরিমাণ রোগী মানুষ আক্রান্ত হচ্ছে, এতে আপনি কয়েকদিন পরে দেখবেন যে আপনিও হরহামেশাই মানুষের সাথে সংস্পর্শে আসছেন যারা করোনা পজিটিভ রোগী, দেখবেন যে যাদের এখন শ্বাসকষ্ট আছে, অতিরিক্ত কাশি আছে, আপনি যদি তাদের সংস্পর্শে আসেন তাহলে আপনাকে কি করতে হবে? এক নম্বর কথা হলো যে আপনাকে নিজে অবজারভেশনে রাখতে হবে 7 ডেজ। এই সময় আপনি বাসার বাইরে গেলেন না, একটি রুমে থাকলেন, একটু দেখলেন যে আপনার জ্বর আসছে কিনা, এবং টেম্পারেচারটা বা তাপমাত্রা দিনে 2 বার মাপতে হবে। এটা ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড, যে আপনাকে দিনে 2 বার টেম্পারেচার মাপতে হবে, দেখতে হবে যে টেম্পারেচারটা বাড়ছে কিনা। আপনাকে হ্যান্ড, যে আমরা যেটা বলছিলাম যে হ্যান্ড হাইজিন, হাত ধুতে হবে রেগুলার, আপনাকে মাস্ক পরতে হবে। আপনি এই 7 দিন দরকার প্রয়োজনে মানুষের সংস্পর্শে না গেলেন, এই 7 দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আসলে এই সংস্পর্শের কারণে আপনার করোনার কোনো সংক্রমণ দেখা দিয়েছে কিনা। আরেকটা বিষয় আমরা বলি যে করোনা রোগীর সংস্পর্শে যদি আপনি যান, আপনি যদি 5 মিনিটের কম সময় থাকেন বা অতি অল্প সময় থাকেন, এবং আপনি যদি তার বেশি কাছে না যান, তাহলে দেখা গিয়েছে মাত্র 10% মানুষ করোনা রোগীর, এটাকে আমরা সেকেন্ডারি ইনফেকশন বলি, যে তারা যদি করোনা পজিটিভ রোগীর সংস্পর্শে যায়, মাত্র 10% মানুষের করোনা পজিটিভ হতে পারে। তবে হ্যাঁ, সংস্পর্শে আসার পরে এমন কোনো ওষুধ নাই যেটি আপনাকে করোনা সংক্রমণ ঠেকাতে পারে। আর বেসিক্যালি করোনা আক্রান্তদের জন্য খুব বেশি ওষুধ নেই। যদি আক্রান্ত হয় তখন প্রয়োজনের নিরিখে আসলে চিকিৎসা দিতে হয়। যে প্রশ্নটি আসলে রেখেছিলাম শুরুতে, যে যারা এরই মধ্যে চিকিৎসা নিচ্ছেন, আইসোলেশনে আছেন, এবং এরই মধ্যে আমরা দেখেছি যে 2000-এর উপর মানুষজন তারা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছেন, তাদেরকে কি ওষুধ দেওয়া হচ্ছে? এখন প্রশ্নটি এরকম যে যারা আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়েছেন, এখন তারা কি করছেন? সাধারণত বলা হচ্ছে যে আসলে 28 ডেজ পর্যন্ত অবজারভেশনে রাখতে হয়। যেহেতু আমাদের দেশ, আমরা যদি সব মানুষকে দীর্ঘ সময় হসপিটালে রাখি তাহলে অন্য একজন আক্রান্ত মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবেন। তো সাধারণত আমরা এখন দেখা যাচ্ছে যে 21 দিনে পরে যখন পরপর 2টি রক্ত নমুনা নেগেটিভ আসে তখন বাসায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাদের ক্ষেত্রে একটি কথা, আরো কমপক্ষে 7 থেকে 10 মিস্টার দিন খোকন, আপনি আমরা বাসায় এটিতে থাকুন। আসবো, কিন্তু আমি যেটি জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে হাসপাতালে যে কয়দিন আছেন সেই কয়দিনই তাদেরকে কি কি ওষুধ দেওয়া হচ্ছে, এটি কয়েকজন জানতে চাচ্ছেন যে কি ওষুধে মানুষজন ভালো হচ্ছে। প্রথম কথা হলো, করোনা ভাইরাসের কোনো ওষুধ নেই, করোনা ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই। ওষুধ যেগুলো আমরা ব্যবহার করছি, মনে করুন যে জ্বর হলে আমরা প্যারাসিটামল খাই, এটা অন্য সময়ও খেতাম, এখনো খাচ্ছি। ট্রিটমেন্টটা সেগুলোই, যাদের জ্বর আছে এদেরকে প্যারাসিটামল দেওয়া হচ্ছে, যাদের কাশি আছে এদেরকে একটু অ্যান্টিহিস্টামিন, সাথে একটু মন্টিলুকাস দেওয়া হচ্ছে, প্রয়োজনের নিরিখে এজিথ্রোমাইসিন দেওয়া হচ্ছে। তবে বিশ্বের বিভিন্ন দেশে যে ট্রায়াল রয়েছে, যে ডাটা রয়েছে, সেগুলো এত সুনির্দিষ্ট কোনো রেসপন্স নির্দেশ করছে না যে এজিথ্রোমাইসিনের রেসপন্স ভালো। আপনি জানেন পৃথিবীতে প্রায় 10টির বেশি ওষুধ এখন ট্রায়াল দেওয়া হচ্ছে, নতুন করে আরো 2-1টি ওষুধ সংযোজিত হচ্ছে। হ্যাঁ, আমরা যদি ওষুধগুলোর নাম বলি, যেমন এজিথ্রোমাইসিন, হাইড্রোক্সিক্লোরকুইন, ক্লোরকুইন, নাইট্রিক অক্সাইড, আমরা যদি বলি যে রেমডেসিভির, আমরা যদি বলি যে আপনার এরকম আরো অনেকগুলো রয়েছে, সেরুলিমাব, এরকম আরো অনেকগুলো ওষুধ যেগুলো ট্রায়াল, যেগুলোকে আমরা এখনো ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করতে পারি না। আমরা বরং দেখতে পারি যে এই রোগীটাকে দিয়ে যে এটার আউটকাম কেমন। তবে মাথায় রাখতে হবে, কোনো ওষুধই
কোনো মানুষ নিজে স্বেচ্ছায় ট্রায়ালে যেতে পারেন না। হসপিটালাইজড রোগী সুনির্দিষ্ট অভিজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে থেকে ওষুধগুলো গ্রহণ সেক্ষেত্রে করতে যারা হবে। হসপিটালে যেতে চাচ্ছেন না, জি। বাস্তবতাটা আসলে এরকম, সবগুলো হসপিটালের পরিবেশও সেরকম নেই। সেক্ষেত্রে তাদের জন্য কি ব্যবস্থা হবে? তারা ডাক্তারের সঙ্গে কথা বলে এই সেম ওষুধগুলো তারা খাবেন কিনা? হ্যাঁ, চমৎকার কোশ্চেন। যে আসলে করোনা পজিটিভ হওয়ার পরেও তো আপনাকে হসপিটালাইজ হওয়ার প্রয়োজন নেই। আমরা যদি যখন আপনার মার্চের শেষের দিকে যখন এটিকে প্যান্ডেমিক বা মহামারী ঘোষণা করা হয়, আমরা কয়েকজন ডক্টর এবং দেশের বাইরে বিশেষ করে ইউএসএ তে, ইউকে তে, স্পেন, ইতালি এবং চায়নার কয়েকজন ডাক্তারের সাথে আমরা কথা বলি। তো দেখা গেল কি ইভেন আমেরিকাতেও মাইল্ড মডারেট কেস, মানে সামান্য আপনার করোনা পজিটিভ হতে পারে, আপনার সামান্য কাশি আছে, সামান্য জ্বর আছে, তাতেই আপনি হসপিটালে চলে যাবেন, বিষয়টা কিন্তু এমন নয়। আপনার যদি সামান্য হাঁচি, কাশি, জ্বর, ইভেন আপনার করোনা ভাইরাস পজিটিভ হয়, আপনি হোম আইসোলেশনে থাকবেন, আপনি জ্বর হলে প্যারাসিটামল খেবেন। এবং আমাদের দেশে একটি চমৎকার কাজ করেছে, আমাদের চিকিৎসকরা এত মানবিক, আমাদের চিকিৎসকরা এত দেশের জন্য এত ডেডিকেটেড, আমাদের চিকিৎসকরা আপনি দেখবেন অসংখ্য মানুষ তাদের ফোন নাম্বার ফেসবুকে শেয়ার করেছে, তাদের ওয়ালে শেয়ার করেছে, বিভিন্ন পত্রপত্রিকায় গিয়েছে, টিভি মিডিয়া গুলোতেই অনেক ডাক্তার অনলাইনে আসতেছেন, টিভি মিডিয়া গুলোকে অনেক ডাক্তারকে এঙ্গেজ করার চেষ্টা করছেন। আপনি চাইলে যে কেউ চাইলে ডাক্তারদের সাথে কথা বলে এই ওষুধগুলো শুরু করতে পারে। তবে কারো যদি রক্তে অক্সিজেনের পরিমাণ বা অক্সিজেন স্যাচুরেশন খুব বেশি কমে না যায়, তাহলে খুব বেশি ভয় অর্থাৎ পাওয়ার খুব দরকার বেশি নাই। একটা প্রয়োজন প্যারাসিটামলের না বাইরে খুব হলে বেশি কেউ ওষুধ খাওয়ার হসপিটালের দিকে যে দৌড়াদৌড়ি না করাটাই সবচেয়ে ভালো আপনি বলছেন। আমাদের সঙ্গে টেলিফোনে নোয়াখালী থেকে আছেন রহমতুল্লাহ। মিস্টার রহমতুল্লাহ, আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি রহমতুল্লাহ ভুঁইয়া, নোয়াখালী থেকে। আমি একজন কিডনি ট্রান্সপ্লান্টেড পেশেন্ট। আমাদের স্যার উনিও একজন কিডনি ডাক্তার। তো ওনার কাছে আমার প্রশ্ন, ডাক্তার শেখ মইনুল খোকনের কাছে আমার প্রশ্ন হচ্ছে, স্যার আমরা যারা কিডনি ট্রান্সপ্লান্টেড পেশেন্ট আছি, আমাদের ঝুঁকি কি রকম সংক্রমিত হওয়ার, কিংবা আমরা এখন হসপিটালে যাওয়া ঠিক হবে কিনা গুরুতর অসুস্থ হলে, বা কি করা? প্রশ্নটি হলো, এক নম্বর কথা হলো যে উনি রেনাল ট্রান্সপ্ল্যান্ট। আমরা যখন বলি যে আসলে কি এই যে করোনা ভাইরাস কাদেরকে সংক্রমিত করছে এবং কাদেরকে ঝুঁকিতে ফেলছে, সংক্রমণ অনেককেই করতে পারে, কিন্তু কাদেরকে ঝুঁকিতে ফেলছে? ঝুঁকিতে ফেলছে যাদের বয়স বেশি, যাদের প্রেশার আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের আগে থেকে রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন আছে, যারা আগে থেকে কিডনি রোগী, যারা ডায়ালাইসিস করেন। এবং আপনাকে একটা কথা বলে রাখি যে ট্রান্সপ্লান্ট রোগীরা ইমিউনোসাপ্রেসিভ, মানে রোগ প্রতিরোধ ক্ষমতাকে একটা নির্দিষ্ট অ্যাক্টিভিটিসে রাখার জন্য অনেকগুলো ইমিউনোসাপ্রেসিভ ওষুধ খায়। তার মানে তারা যদি অন্য যে কোনো করোনা আক্রান্ত বা সামান্য মাইল্ড মডারেট কেস বা মাইল্ড মডারেটলি আক্রান্ত কারো সংস্পর্শে যান, তাহলে ওনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমার মতে আপনি এখন বাইরে কারো সংস্পর্শে না যাওয়াই ভালো। তবে হ্যাঁ, যদি অতি সমস্যা হয়, আপনার খুব বেশি সমস্যা হয়, তাহলে তো আপনি বাসায় থাকতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে প্রিকশন মেনটেন করে হসপিটালে যেতে হবে। তবে আপনাকে আগেই নির্দেশ করতে হবে বা বলতে হবে যে আপনি একজন রেনাল ট্রান্সপ্লান্ট পেশেন্ট, যাতে আপনাকে বিশেষ নিরাপত্তা দিয়ে নেওয়া হয়। কারণ আপনি তো এমনিতেই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এখন যদি করোনা ভাইরাস আক্রান্ত হন বা করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংস্পর্শে আসেন, তাহলে আপনার ঝুঁকি অনেকখানি বেড়ে যায়। সুতরাং আপনার প্রতি আমার যেটাই উপদেশ, সেটা হলো আপনি বাসায় থাকবেন, কারো সংস্পর্শে খুব একটা যাওয়ার প্রয়োজন নেই। এবং যদি কোনো সমস্যা, খুব বেশি সমস্যা হয়, তাহলেই হসপিটালে আসুন। অন্যথায় আপনি জানেন অনেক নেফ্রোলজিস্ট, অনেক কার্ডিওলজিস্ট অনেকেই ফোন নাম্বার দিয়েছেন, ওনাদের সাথে কথা বলতে পারেন। মিস্টার খোকন, একটি বিষয় যেমন জানতে চাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, তিনি বলছেন যে বাচ্চা মায়ের দুধ খায়, তার মায়ের করোনা ভাইরাস আক্রান্ত হলে কি করবেন? এই প্রশ্নটি খুবই চমৎকার এবং এই উত্তরটা আসলে জানা না খুবই দরকার। কারণ আপনি জানেন যে মনে করেন একটি মায়ের করোনা পজিটিভ হলো, করোনা পজিটিভ হওয়ার পরে ওনার একদম প্রেগন্যান্ট লেডি করোনা পজিটিভ, তার ডেলিভারি হলো। এখন কি করতে হবে? এক নম্বর কথা হলো, যদি মায়ের উপসর্গগুলো যদি অতি সামান্য থাকে বা নাই থাকে, তাহলে উনি বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারেন। সেক্ষেত্রে ওনাকে কয়েকটা কাজ করতে হবে, যে ওনারা বাচ্চা এবং মা একই রুমে থাকতে পারবেন, তবে 6 ফিট দূরত্ব মেনটেন করতে হবে। মা যখন বুকের দুধ খাওয়াবেন তখন মা মাস্ক পরবেন। মা প্রতিবার বাচ্চাকে ধরার সময় হাত ভালো করে ধুতো করবেন। এখন কথা হলো, যদি মায়ের করোনা ভাইরাসের উপসর্গ অতি মাত্রায় হয় বা বেশি হয়, মনে করেন যে একজন প্রেগনেন্ট উইমেন, উনি করোনা আক্রান্ত হলেন এবং ওনার উপসর্গ অনেক বেশি হলো, ওনাকে সময়ের আগে ডেলিভারি করানো লাগলো, তখন বাচ্চাটাকে আইসিইউ বা এনআইসিইউ তে রাখা লাগলো, তখন কি করতে হবে? তখন মায়ের বুকের দুধ পাম্পিং এর মাধ্যমে সংগ্রহ করে সেটি বাচ্চাকে খাওয়াতে হবে। আর বাচ্চার ক্ষেত্রে যেটি কথা, যে যদি করোনা ভাইরাস পজিটিভ কোনো মায়ের সন্তান প্রসব করেন,
তাহলে প্রথম 1 সপ্তাহ ওনাকে হসপিটালে অবজারভেশনে রাখতে হবে বাচ্চাটিকে। পরবর্তীকালে প্রথম 7 দিনের পরে পরবর্তী 21 দিন মানে হলো টোটাল 28 দিন, পরবর্তী 21 দিন প্রতি সপ্তাহে একটি করে নেজোফেরেঞ্জিয়াল নয়, অ্যাডাল্টদের ক্ষেত্রে নেজোফেরেঞ্জিয়াল আর বাচ্চাদের ক্ষেত্রে ফেরেঞ্জিয়াল সোয়াব নিয়ে আরটিপিসিআর বা রিভার্স ট্রান্সক্রিপ্ট টেস্ট পলিমারেজ চেইন রিঅ্যাকশন যে টেস্ট আছে এটি করতে হবে। মিস্টার খোকন, একটি বিষয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কি কি উপায় অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন? এখন আসলে মানুষের দুটি কাজ করা উচিত। একটি হলো সচেতন থাকা, আর একটি হলো আমাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর অনেকগুলো প্রক্রিয়া রয়েছে। প্রথম কথা হলো আপনাকে ব্যালেন্স ডায়েট করতে হবে, সুষম খাবার খাওয়া, আপনাকে প্রোটিনের পরিমাণ, আমরা অনেকেই নানা কারণে অনেক সময় কম খাই বা প্রোটিন কম খাই, অনেকে অনেক রকম ভাবে ডায়েট চার্ট মেনটেন করি। এই সময় একটু কম্প্রোমাইজ করে হলেও প্রোটিনের পরিমাণ বাড়াতে হবে, পানির পরিমাণ একটু বাড়াতে হবে, ভিটামিন সি একটু খেতে হবে, ভিটামিন সি। আরেকটা বিষয় হলো জিঙ্ক এবং ম্যাগনেসিয়ামের কথা বলা হয়। ম্যাগনেসিয়াম বাংলাদেশে আলাদা করে পাওয়া যায় না, সেক্ষেত্রে মাল্টিভিটামিন আপনি খেতে পারেন। আর সবচেয়ে বড় কথা, আপনি আপনার বয়স অনুযায়ী, আপনার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী অল্প স্বল্প ব্যায়াম করতে পারেন। এটা বাসায় করতে পারেন, আপনার রুমে করতে পারেন, যেতে শারীরিক স্ট্রেস না পড়ে। এটি করলেই আমাদের ইমিউনিটি বুস্ট আপ হবে। আচ্ছা, একটি বিষয়, যেমন 10 দিন ধরে নাকে কোনো ঘ্রাণ পাচ্ছেন না, জানতে চান ফেসবুক থেকে রুকজানা রুমি। হ্যাঁ, আপনি করোনা ভাইরাসের উপসর্গ প্রথম যখন আমরা বলি তখন বলছিলাম যে হাঁচি, কাশি, জ্বর এগুলো থাকবে। পরে বললাম হাঁচি, কাশি, জ্বর, শরীর ব্যথা থাকবে। পরে বললাম হাঁচি, কাশি, জ্বর, শরীর ব্যথা, শরীরে অনেক জায়গায় র্যাশ হতে পারে, এটি বলছিলাম। এখন আবার বলা হচ্ছে যে হাঁচি, কাশি, জ্বরের সাথে সাথে কি হয়, অনেক সময় ঘ্রাণ পাওয়া যায় না, স্বাদ পাওয়া যায় না। এখন হয় কি যে আপনার ঘ্রাণ পাওয়া, স্বাদ পাওয়া এগুলা কিন্তু নার্ভাস সিস্টেমের বিষয়। দেখা গেল কি কারো কোনো সমস্যাই নাই, ওনার গান পাচ্ছেন না, খেতে ইচ্ছা করছে না, তার মানে উনি যদি করোনা পজিটিভও হন, ওনার তো ভয় পাওয়ার দরকার নাই, কারণ উনি অতি সামান্য মাত্রায় উপসর্গ দেখা গিয়েছে এবং একটি সিগনিফিকেন্ট কিছু নয়। সেক্ষেত্রে উনি একটু চেষ্টা করবেন যে একটু নিজেই একটু চেষ্টা করবেন, একটু অনেক সময় হয় না আমরা একটু চেষ্টা করি বেশি খাওয়ার জন্য, মন চায় না খেতে, রুচি হয় না খেতে, তারপর একটু চেষ্টা করা, এটা বেস্ট। ওষুধ কখনোই কোনো কিছুর সমাধান হতে পারে না। আমরা যদি একটু চেষ্টা করি, আন্তরিকভাবে খাওয়ার চেষ্টা করি, তাহলে একটু বেশি খেলেই বা একটু ব্যালেন্স করে খেলেই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, এই সমস্যাগুলো সমাধান হবে। এবং গন্ধ না পাওয়ার যে বিষয়টা, আপনি আরো কয়েকদিন একটু পরিলক্ষণ করেন, আপনি একটু লক্ষ্য করেন যে আপনার এই ঘ্রাণের এই সমস্যাটার সমাধান হচ্ছে কিনা। যদি সমাধান না হয় তাহলে আপনি একটু নিকটস্থ স্বাস্থ্যসেবা কর্মীদের সাথে একটু কথা বলেন। নাকে ঘ্রাণ না পাওয়া যে শুধু করোনা ভাইরাসের সংক্রমণ তা নয়, নাকে কানের বা নাকের অনেক রোগ রয়েছে যেটাতে এই জিনিসটা দেখা দিতে পারে যে আমি ঘ্রাণ পাই না বা আমি স্বাদ পাই না। এগুলো নার্ভাস সিস্টেমের সাথে জড়িত। আমাদের সঙ্গে টেলিফোনে খুলনা থেকে আছেন হোসেন। হোসেন, আপনার প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, বলতেছি যে আমার হচ্ছে 10-12 দিন ধরে আপনার গায়ে জ্বর। আর গায়ে জ্বর হচ্ছে, আমি বুঝতেছি যে আমার গায়ে জ্বর, কিন্তু থার্মোমিটারে আপনার 98 বেশি উঠতেছে না। আমি গায়ে যখন জ্বর মনে হচ্ছে গায়ে জ্বর, কিন্তু আমি থার্মোমিটারে মাপাচ্ছি তখন 98 বেশি ওঠে না। আর গায়ে সর্দি আছে, আর কোনো কাশি নাই, গলায় ব্যথা নাই। আর আমার হচ্ছে যে এমনি মাঝে মাঝে একটু সর্দির দোষ আছে, একটু অ্যালার্জি জনিত সমস্যা আছে, একটু হাসি কাশি সবসময় থাকে। আপনি যে টেম্পারেচারটা মাপলেন, এটা কি আপনি বগলের নিচে থার্মোমিটার দিয়ে মেপেছেন নাকি মুখে থার্মোমিটার দিয়েছেন? সব বগলের নিচেও দিয়ে টেস্ট করছি, 98 বেশি আসেনি, মুখেও দিয়েও 98 বেশি আসেনি। ঠিক আছে, আপনার উত্তরটা আমি একটু বড় আকারেই দিতে, অন্য মানুষ বেশি উপকৃত হয়। জ্বরের ক্ষেত্রে কথা হলো কি, করোনা ভাইরাস জ্বর যখন প্রথম শুরু হয় তখন বলাই হচ্ছে যে প্রথম কয়েকদিন, মানে বলা হচ্ছে সংক্রমণের 0 থেকে 2 দিন পরে সেই টেম্পারেচারটা 100.4 ডিগ্রি ফারেনহাইটের উপরে থাকে। সাধারণত আমাদের অবজারভেশন বা অভিজ্ঞতা বলছে 101 থেকে 2 ডিগ্রি বেশি থাকে, এবং যত দিন যায় টেম্পারেচারটা তত কমতে থাকে, সাধারণত 98 থাকে। তবে বলে রাখা ভালো, টেম্পারেচার মাপার দুইটি প্রক্রিয়া রয়েছে। একটি আমরা জিহ্বার নিচে থার্মোমিটার দেওয়া, আরেকটি রয়েছে আমাদের এক্সিলা বা বগলের নিচে দেওয়া। যদি বগলে দেওয়া হয় সেক্ষেত্রে যেই টেম্পারেচারটা আসে সেটার সাথে আপনাকে 1 যোগ করতে হবে। আপনার যদি টেম্পারেচারটা ওখানে 98 আসে তাহলে আপনাকে এটার সাথে 1 যোগ করতে হবে, তার মানে আপনার 99 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার। তো যদি জ্বর থাকে এবং আপনার যদি জ্বর জ্বর ভাব হয় মনে হয়, তাহলে আপনি প্যারাসিটামল খেতে পারেন। আমরা বলি প্যারাসিটামল একজন অ্যাডাল্ট দিনে আপনার 8টা পর্যন্ত খেতে পারেন, 8টা ট্যাবলেট খেতে পারেন 500 মিলিগ্রামের। তাহলে আপনি যদিও সবাইকে ইন্সপায়ার করি না, আপনি দিনে 3টা বা 4টা বা 5টা বেশি খাবেন না। তো আমার মনে হয় আপনার যেহেতু একটু জ্বর জ্বর অনুভব হচ্ছেই, আপনি একটু চাইলেই 2-3 দিন একটু প্যারাসিটামলটা খেতে পারেন।
আর আপনার যেহেতু আগে থেকে আপনি বলছেন যে আপনার একটু সর্দি আছে, আমরা প্রথমেই বলেছি যে একটু ফেক্সোফেনাডিনটা আপনি খেতে পারেন। আপনি যদি কাশি হয় তাহলে আপনি মন্টিলুকাসটা খেতে পারেন। ফেক্সোফেনাডিন এবং মন্টিলুকাস একটু ঘুমের একটু ঘুম বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে আমরা বলি আচ্ছা ফেক্সোফেনাডিনটা আপনি সকালে খান, আপনি মন্টিলুকাসটা আপনি রাতে খান। এগুলো আপনি মেনে চলতে পারেন। আর যদি এই উপসর্গ আপনার এভাবেই থাকে তাহলে আপনার কিছুই করতে হবে না, নিজেকে জাস্ট একটু অবজারভেশনে রাখুন। মিস্টার খোকন, আমি ফেসবুকে যেতে চাই, জানতে চাচ্ছেন আমার 1 মাস আগে প্রথম 2 দিন জ্বর ও তারপর আমাশয় হয়, তখন সিপ্রক্সি আইভি, মেট্রো আইভি ও ইসোনিক্স 40 নিতে হয়। তারপর থেকেই আমার গলায় কিছু একটা আটকে আছে, হালকা ব্যথা অনুভব করি আর খুব ঢেকুর ওঠে। আমি যদি উপসর্গগুলোকে একটু আপনাদেরকে বলার চেষ্টা করি, দেখুন মূল উপসর্গ কিন্তু আমরা বলে থাকি যে 88% এর ফিভার থাকে। ফিভারের প্যাটার্নটা আমি বলেছি প্রথমে একটু বেশি থাকে, পরে একটু কমে যায়, 99 বা 100 থাকে। আমরা বলেছি যে আপনার প্রায় 68% মানুষের ড্রাই কফ থাকে। আমরা বলেছি যে প্রায় 33% মানুষের একটু মিউকাস প্রোডাকশন বা আপনার একটু কফ থুতু হবে। আমি বলেছি 38% মানুষের একটু দুর্বলতা থাকবে। মাত্র 15% মানুষের গলা ব্যথা থাকতে পারে এবং মাসেল পেইন থাকতে পারে 15% মানুষের। আপনার যদি 1 মাস আগে আপনার যদি ডিসেন্ট্রি লাইক আপনি যে ওষুধগুলোর কথা বলছেন বা আপনি যেভাবে বলছেন আপনার ডিসেন্ট্রির মতো হয়েছে, তখন আপনি এই জিনিসগুলো ব্যবহার করেছেন। তবে বলে রাখা ভালো, আপনি যদি শুধু গলা ব্যথা থাকে, শুধু গলা ব্যথা করোনার উপসর্গ হতে পারে না। গলা ব্যথা, জ্বর, কাশি এবং এটা যদি অতিমাত্রায় হয়, আপনি যদি আপনার কন্ট্রোলের বাইরে হয়, আপনার যদি শ্বাসকষ্ট হয়, তখনই চিকিৎসার প্রয়োজন হয়। অন্যথায় আপনি খুব স্বাভাবিক কথা। আজকে আমরা পুরো লাইভে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে আপনি একটিতে যদি সিভিয়ার কিছু না হয়, সিভিয়ার কিছু হলে আপনি নিজেই বুঝবেন যে আপনার শরীর আর কুলোচ্ছে না। তখন আপনি বুঝবেন যে আপনাকে হসপিটালাইজড হতে হবে। অন্যথায় আপনি বাসায় থেকে খুব স্বাভাবিক ওষুধ, আমাদের দেশের আপনি জানেন যে তরুণ চিকিৎসকরাই এখন পুরো দেশের চিকিৎসা সেবাকে টিকিয়ে রেখেছে। আপনারা জানেন আমাদের দেশে যারা সিনিয়র ডাক্তার রয়েছেন, জানেন তারা বেশিরভাগই অনেক ডাক্তার রয়েছেন যারা ওভার স্ট্রেসের কারণে হাইপারটেনশনে ভোগেন, অনেকের ডায়াবেটিস আছে, অনেকের ইসকেমিক হার্ট ডিজিজ রয়েছে। তো ওনারা এখন সরাসরি ফ্রন্ট লাইনে যাওয়াটাও ঝুঁকিপূর্ণ। তারপরে ওনারা যাচ্ছেন। তারপরেও একটা কথা বলতে হয়, বাংলাদেশে এখন তরুণ চিকিৎসকরা বা যারা মিড লেভেলের ডক্টর আছেন, ওনারা প্রচন্ড শ্রম, মেধা এবং ডেডিকেশন দিয়ে দেশের স্বাস্থ্য সেবাকে এই মুহূর্তে পুরো দেশকে সার্ভ করছেন। তা আপনার যদি এই এই সামান্য সমস্যাটা গলা ব্যথায় হয় বা হয়, এই সমস্যায় খুব আমাদের যারা এমবিবিএস ডক্টর রয়েছেন, এদের সামান্য একটি নির্দেশনা যদি আপনি মেনে চলেন, তাহলে আমার মনে হয় যে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আমার মনে হয় না আপনি এটা নিয়ে ভীত সন্ত্রস্ত হওয়ার দরকার আছে। তারপর যেহেতু গলা ব্যথার কথা বলছেন, তাহলে আপনি একটু হালকা কুসুম গরম পানি খেতে পারেন, কুসুম পানি দিয়ে ডাক্তার গার্গেল খোকন, করতে খুব পারেন। সংক্ষেপে আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে মানে আপনি যে সমাধানগুলোর কথা বলছিলেন সেই সমাধানগুলো শুরু থেকেও আপনি বলেছেন, করোনা রোগীদের ডায়রিয়া হয় কেন? ডায়রিয়া হয় কেন, এটা একটি চমৎকার প্রশ্ন। আমরা যখন প্রথম করোনা ভাইরাসের উপসর্গ হয় তখন কিন্তু ডায়রিয়া ছিল না। পরবর্তীকালে বিভিন্ন দেশে আক্রান্ত রোগীদের থেকে দেখা গেল কি এদেরকে ডায়রিয়া হচ্ছে। পরে আপনার ইউএস ডেমো ট্রায়াল দেওয়া হয় যে করোনা ভাইরাসটি ডেমো ইন্টাস্টিনাল ট্র্যাক্ট দিয়ে ইনফিউজ করা হয়। তখন দেখা গেল কি কেন হচ্ছে ডায়রিয়াটা হচ্ছে কারণ হলো যে আমাদের যে রিসিপ্টরের উপর করোনা ভাইরাসটা কাজ করে, সেই একই রিসিপ্টর লাংসেও আছে, সেই একই রিসিপ্টর আমাদের ইন্টাস্টিনাল ট্র্যাক্টেও আছে। তো যখন করোনা ভাইরাসটি, আপনি জানেন কোন ভাইরাস যদি কাজ করতে হয় তাহলে তাকে কোনো রিসিপ্টরের সাথে বাইন্ড করতে হয়, মানে কোথাও গিয়ে লাগতে হয়, তারপর সে কাজ করতে হয়। তো এই দেখা গেল যে করোনা ভাইরাস যে রিসেপ্টরের উপর কাজ করে, একই রকম রিসেপ্টর আমাদের ইন্টাস্টিনাল ট্র্যাক্টের মধ্যে রয়েছে, ওখানে থাকার কারণে করোনা ভাইরাস ওখানে গিয়ে যুক্ত হয় এবং ওখানে ইনফেকশনের মাধ্যমে আমাদের ডায়রিয়া হচ্ছে। আমাদের সঙ্গে টেলিফোনে সবশেষ আমরা যে প্রশ্নটি নিব, ঢাকা থেকে আছেন সুজন। সুজন, আপনার প্রশ্নটি করুন। জি, মাস্ক পরলে কি করোনা প্রতিরোধ করা যায় বা কি কি করলে করোনা প্রতিরোধ করা যায়, আর স্ট্রোক কেন? উনি দুইটি প্রশ্ন করেছেন যে স্ট্রোক কেন এবং করোনা প্রতিরোধ কিভাবে করা যায়। আসলে মাস্ক যদি আমরা সবাই পরি, মাস্কের বিষয়ে আমি একটু ডিফাইন করব। N95 বা KN95 মাস্কগুলা শুধুমাত্র চিকিৎসক এবং হসপিটালে যারা কর্মরত আছেন তারা ব্যবহার করবেন, অন্যথায় এটির একটি সংকট দেখা দিবে। তো আমার মনে হয় যে মাস্কের কথা যেটা বললো, মাস্ক যত বেশি মানুষ মাস্ক ব্যবহার করতে পারে আমাদের সংক্রমণ তত কমবে।